আওয়ামী লীগের সরকার ছিল, সেই ধরনের সরকারের যখন অ্যাবনর্মাল পতন হয় তখন সম্পূর্ণ সোসাইটি, সম্পূর্ণ স্ট্রাকচার ভেঙে যায়। এক্স্যাক্টলি বাংলাদেশে তাই হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা ইন্টারভিউতে আপনাদের তৎকালীন সহকর্মী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ছাত্রনেতা, তিনি বলেছিলেন যে তাদের যদি 5 তারিখে পতন না হতো শেখ হাসিনার, তাহলে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি তাদের ছিল। মানে তাদের এই সশস্ত্র হয়ে ওঠাটা কিরকম ভাবে ছিল, বা তাদের অস্ত্রশস্ত্রের উৎস কি ছিল, এগুলো কি কোনোভাবে কোনো জানাশোনা গেছে যে ছাত্র? না 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 না, এগুলো তো শোনেন, অনেক সময় কি রেটরিক হয় ওই তারিখে ওটা না হলে আমি এটা করতাম, সশস্ত্র বিপ্লব করতাম। এখন সশস্ত্র বিপ্লব বলে দিলাম, কিন্তু এটা তো কোনো, তাও আমি তো বলতে পারি যে 5 তারিখে যদি না হতো তাহলে আমরা প্রস্তুতি নিয়ে ঝেঁপিয়ে পড়তাম। কিসের প্রস্তুতি? সেজন্য প্রস্তুতি আমরা দেখিনি। উনি বলেছেন, উনি এই কথাটা কেন বলেছেন, ওনাদের কি প্রস্তুতি ছিল এটা সম্বন্ধে কিন্তু অ্যাটলিস্ট আই হ্যাভ নো আইডিয়া। জি, স্পষ্ট, মানে সেই প্রস্তুতি সম্পর্কেও কোনো ইনকোয়ারি হলো না, ওই অস্ত্রগুলো কাদের হাতে কিভাবে গেল সেগুলো নিয়েও কোনো ইনকোয়ারি হলো না। ফলে বিষয়টা আপনি বলছেন সামনে যদি হয় নিশ্চয়ই আমরা তখন জানার চেষ্টা করব। এগুলো হয় কি, একটা রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদেরকে কিন্তু ওনারা এটা পাবলিক করেন বা না করেন, কিন্তু তাদেরকে এই পুরো জিনিসটা খতিয়ে দেখার প্রয়োজন আছে। কারণ ভবিষ্যৎ রাষ্ট্র তো আজকে এটা হলো আর কালকে এটা হবে না এমন তো কোনো কথা নেই। ভবিষ্যৎ যাতে এই ধরনের কর্মকাণ্ড না হয় সেটার জন্য ওনাদেরকে এখন ব্যবস্থা নিতে হবে। সেটার জন্য ওনাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তুত থাকতে হবে, এবং 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 প্রয়োজন বোধে এটাকে রোধ করা যে যা করার আছে তা হয়। আমি মনে করি যে রাইফেলগুলো এখন আপনার পুলিশকে দেওয়া হয়েছে, এগুলো পুলিশের জন্য না, এগুলো ব্যাটলফিল্ড ওয়েপন। এবং এই ব্যাটলফিল্ড ওয়েপন আমি ভেবেছিলাম যে অন্তত আমি থাকলে এগুলো দ্রুত চেঞ্জ করে দিতাম। পুলিশকে আমি বলেছিলাম তখন, পুলিশকে অ্যাড্রেস করতে গিয়ে, যে আমি আপনাদেরকে দানব পুলিশ তৈরি করতে চাই না, আমি আপনাকে দানব পুলিশ হিসাবে আখ্যায়িত যাতে মানুষ না করে সেই জন্য মানবিক পুলিশে পরিণত করতে যা যা করা দরকার সেটাই করব। তো হয়নি। এখনো তাদের হাতে এই অত্যন্ত মারণাস্ত্র এগুলো, কারণ এই রাইফেল গুলো বেসিক্যালি ছিল ফর দি আর্মি বা আর্ম ফোর্সেস। সেগুলো স্লোলি এন্ড গ্র্যাজুয়ালি সরকারের অভিপ্রায়ের কারণেই, ওই সময়কার সরকারের অভিপ্রায়ের কারণে পুলিশকে দেওয়া হয়েছে, অথবা পুলিশকে নতুন ভাবে কিনে দেওয়া হয়েছে। বাট দিস ইজ নট পুলিশ ওয়েপন। আপনি যে কোনো পুরানো পুলিশ আপনি জিজ্ঞেস করবেন, দিস ইজ নট দি ওয়েপন ওয়ার্ল্ড ওভার। এগুলো থাকে কোন পুলিশের কাছে? রায়ট পুলিশ, অ্যান্টি টেররিস্ট পুলিশ, অথবা থানায় কিছু থাকতে পারে যদি তারা স্পেশালি কোনো অভিযানে যায়, সেখানে যদি প্রয়োজন হয়। কিন্তু সাধারণ আপনি একটা ডেমনস্ট্রেশন হচ্ছে, সেখানে আপনি এই বন্দুক নিয়ে, এই রাইফেল নিয়ে, এই অটোমেটিক রাইফেল, এই মানে অত্যন্ত মারাত্মক মারণাস্ত্র নিয়ে আপনি আনার্মড লোক, নিরস্ত্র মানুষের উপরে আপনি গুলি চালাতে পারেন না। এটা পুলিশ এথিক্স এর মধ্যে নেই। যেই কারণে পুলিশকে এরকম মারণাস্ত্র দেওয়া হয় না, পুলিশের কাছে দেওয়া ছিল। এবং খুব অদ্ভুত ব্যাপার যে সেই অস্ত্র লুট হয়ে গেল, সেই অস্ত্রগুলো সব উদ্ধার করা গেল না। আমাদের আপনার পরের উত্তরসূরি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যে তিনি গ্যারান্টি দিয়েছিলেন যেগুলো নির্বাচনে ব্যবহৃত হবে না, কিভাবে যেন দিয়েছিলেন সেই গ্যারান্টি জানি না, কিন্তু তিনি গ্যারান্টিটা দিয়েছিলেন। এখনো সেটি উদ্ধার হয়নি। মানে পুলিশ প্রায় আমার মনে হয় 1,500 অত্যাধুনিক ওয়েপন এখনো উদ্ধার হয়নি বলে আমি জানি। জি, এই হচ্ছে সবশেষ আপডেট। আমি ওই আপনার সেদিনের সেই বক্তব্যে আপনি আরো বলছিলেন যে প্রমোশন পোস্টিং, মানে সেনাবাহিনীর প্রমোশন পোস্টিং এ রাজনৈতিক দলগুলো ইন্টারফেয়ার করে, যেটি হওয়া উচিত না। আপনি সেদিন বলছিলেন। নতুন সরকার আসার পরেও আমরা দেখলাম যে ডিজিএফআই প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর শীর্ষ পদে বেশ কিছু রদ বদল হয়ে গেল। এইটাও কি সেই উচিত নার মধ্যেই পড়ে যেটি আপনি বলছিলেন? না, রদ বদল একটা গভর্নমেন্ট এসে করতেই পারে, আমাদের দেশে একটু বেশি হয়, অন্যান্য দেশে অত বেশি হয় না সরকার পরিবর্তন হলেও। কারণ একটা সিনিয়রিটি আছে, একটা রোল আছে, একটা আপনার দক্ষতার বিষয় আছে, ট্রেনিং এর ব্যাপার আছে।
চট করে এভাবে পরিবর্তন হয় না। কিন্তু আমাদের দেশে এটা কেমন এক ধরনের রেওয়াজ হয়ে গেছে যে নতুন সরকার আসলেই এক ধরনের পরিবর্তন করতে চান। অতীতে সামরিক বাহিনীকেও পলিটিসাইজেশনের বাইরে রাখা যায়নি। ডেমোক্রেটিক প্রসেস বা ডেমোক্রেটিক কান্ট্রিতে সামরিক বাহিনীকে শুধুমাত্র মাপা হয় তার প্রশিক্ষণ এবং তার দক্ষতার উপরে, সিনিয়রিটি এবং দক্ষতা, আনলেস আদারওয়াইজ কারোর বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে অ্যাবসলিউটলি ডিপলিটিসাইজ করা উচিত সামরিক বাহিনীকে। যদিও ডিপলিটিসাইজ কথাটা আমি বলছি, কিন্তু তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশের ইনঅ্যাডিকুয়েসির কারণে সেনাবাহিনীকে বাইরে রাখতে হয়েছে। বাট একটা দেশের সামরিক বাহিনী কিন্তু এন্ড অফ ইট, মানে আপনি এরপরে আর কোনো আপনাকে শক্তিও নেই, এরপরে আপনাকে ডিফেন্স করার মতো কেউ নেই। এই সামরিক বাহিনীকে আমি মনে করি যতদূর সম্ভব রাজনীতি থেকে ঊর্ধ্বে রাখা দরকার। হ্যাঁ, চিফ হওয়া বা উপরের লেভেলে চিফ হওয়া বা তার নিজের দুই চারটা জায়গায় কিছুটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকে সব দেশেই, কিন্তু পলিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে তার সততা, তার কর্মদক্ষতা, তার এবিলিটি, এটা ডেফিনেটলি মাপকাঠি। সমগ্র বিশ্বে তাই মাপকাঠি হয়, প্রত্যেকটি ডেমোক্রেটিক কান্ট্রিতে তাই মাপকাঠি হয়। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু ডিফেন্সে থাকেন, কাজে উনি শেষ কথা, উনি শুরুর কথা, উনি শেষ কথা। কিন্তু অন্যান্য দেশে যে সব ডেমোক্রেটিক কান্ট্রিতে সামরিক বাহিনী পরিচালিত হয় একটি কমিটি দ্বারা, কমিটি অফ মিনিস্টার্স, যেটা আপনি ডিফেন্স কমিটি হিসেবে অনেক দেশে পরিচিত। সে কমিটির হেড থাকেন প্রধানমন্ত্রী, এবং সেখানে একজন অন্য মন্ত্রী থাকেন যিনি ডিফেন্স মিনিস্টার। ইটস নট ডিফেন্স অ্যাডভাইজার, দ্য ডিফেন্স মিনিস্টার হু ইজ দ্য লাস্ট ম্যান ফর দ্য বাক। হ্যাঁ, আর তার উপরে থাকে প্রধানমন্ত্রী, তার উপরে থাকে প্রেসিডেন্ট, যিনি সর্বাধিনায়ক আপনার ডেমোক্রেটিক প্রসেসে এবং কনস্টিটিউশন। কাজে এখানে সামরিক বাহিনীকে পরিচালিত করার জন্য যে কমিটি ডেমোক্রেটিক প্রসেসে থাকে তাদের মাধ্যমে কিন্তু এই সবগুলো আপনার হয়। কিন্তু আমাদের দেশে আমি যদিও লিখেছি, আমি প্রেজেন্টেশন দিয়েছি, এশিয়াটিক সোসাইটিতে আমার প্রেজেন্টেশন রেকর্ড করা আছে, সেখানে আমি বলেছি যে সামরিক বাহিনীতে ফায়ার হেডকোয়ার্টার্স বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে হাউ military is controlled and commanded by the civilian government. Control and command of civilian government. এটা কিন্তু একজনের দ্বারা নয়, এটা সমষ্টি দিয়ে পরিচালিত হয় সামরিক বাহিনী। তো এটা আমাদের দেশে আনফরচুনেটলি সেই 75 সালের পরের থেকে যে একটি ইনস্টিটিউশন তৈরি করা হয়েছে, সেই ইনস্টিটিউশনটি একক দ্বারা পরিচালিত এবং সেখানে ভুল ভ্রান্তির অনেক বিষয় হয়ে যায় থাকে। এমনকি আমরা অতীতে দেখেছি যে দলীয় কনসিডারেশনে সামরিক বাহিনীতে উচ্চ লেভেলের প্রমোশন হয়েছে, এমনকি গত রিজিমের সময় নিচের লেভেলের প্রমোশন দলীয় কনসিডারেশন হয়েছে, যেটার জন্য সামরিক বাহিনী সক্ষমতা অনেকখানি হ্রাস হয়েছিল। এখন সেই বক্তব্যতেও বলছিলেন যে গত মানে দেখা গেছে এখনো যেটা হলো এটাও কি দলীয় কনসিডারেশনেই নয় নাকি ভিন্ন কিছু? এখন কিছু কিছু উপরের দিকে দুই চারটা পরিবর্তন হয়েছে আমি দেখেছি। আর ইন্টেলিজেন্সের পরিবর্তন তো করতেই পারে, ইন্টেলিজেন্স পরিবর্তনটা মানে ওই সামরিক বাহিনীর ওই চ্যানেলের মধ্যে পড়ে না। তো সেই জায়গাতে এখনো কোন কনসিডারেশন করেছেন সেটা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ যেভাবে এটা নিয়ে কথা হচ্ছে, এগুলো নিয়ে কথা হচ্ছে, আমি আশা করব যে নতুন সরকার আমাদের খুবই ইয়াং প্রাইম মিনিস্টার, ইয়াং ইন এ সেন্স যে মানে কম্পারেটিভলি উনি যথেষ্ট ইয়াং রিপ্রেজেন্ট করেন, অনেক এনার্জি আছে। আমি আশা করব ওনার আশেপাশে যারা উপদেষ্টারা আছেন তারা ওনাকে প্রপার কাউন্সেলিং ডেফিনেটলি দেবেন এবং নিজের বিচার বিবেচনাও
তিনি ব্যবহার করবেন বলে আশা করি। জি, নিশ্চয়ই সে আশাই করতে পারি। আপনি বলছিলেন যে এই সেনাবাহিনী বা আর্ম ফোর্সেসের দায়িত্বে থাকেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে থাকেন প্রধানমন্ত্রী, একজন ব্যক্তির কাছেই থাকে। আমাদের দেশের বাস্তবতাটা হচ্ছে এরকম। অন্তর্বর্তী সরকারের সময় একজন দেখলাম আমরা নিরাপত্তা উপদেষ্টা, তার কাছে আসলে ছিল মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আসলে প্রধানমন্ত্রী সমমর্যাদার হবার কথা, তার হাতে না থেকে ডক্টর খলিলুর রহমানের কাছে ছিল। এবং তখন এটা নিয়ে একটা সেনাবাহিনীর সাথে একটা অস্বস্তির বিষয়টাও গণমাধ্যমেও মানে প্রকাশ হচ্ছিল যে একরকমের অস্বস্তি ছিল। এটি আসলে ব্যাপারটা কেমন ছিল তখন? কি আপনার কি কোনো? না, আমি 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 নিজেও জানতাম না যে নিরাপত্তা, বিভিন্ন দেশে নিরাপত্তা উপদেষ্টা থাকে। বেসিক্যালি নিরাপত্তা উপদেষ্টা একজন শিক্ষিত এবং ডিপ্লোম্যাটিক, একই সাথে নিরাপত্তা বিষয়ক তার জ্ঞান গরিমা নিয়েই থাকে, যেটাকে আমরা বলি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির হেড। তিনি পরিচালনা করেন একটি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, এবং সেটা হেড থাকেন কিন্তু প্রাইম মিনিস্টার। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা এনএসসি ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের যেটা হয়েছিল, সেটা একটা হঠাৎ করেই উনি একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টটা প্রথমে শোনা গেছিল যে এটা রোহিঙ্গা বিষয়ক স্পেশাল হিসাবে। ডিফেন্স অ্যাডভাইজার যদি নিরাপত্তা উপদেষ্টা বলা হয়, তাহলে নিরাপত্তা সে শুধু আর্ম ফোর্সেস তা নয়, ন্যাশনাল সিকিউরিটি শুধু যে আর্ম ফোর্সেস তা নয়, ন্যাশনাল সিকিউরিটি ওভারঅল। Even police can come under national security. Food security is national security. Youth security is national security. Population security. So, আপনি যাই ধরুন না কেন, whichever is concerned with the well-being of the state, ওটা সিকিউরিটির মধ্যে পড়ে। কাজে ন্যাশনাল সিকিউরিটি যখন আমরা বলি, তখন যে শুধুমাত্র আর্ম ফোর্সেস তা নয়, ন্যাশনাল সিকিউরিটির আরো অন্যান্য এলিমেন্ট গুলো আছে। আপনি মনে করেন যদি দেশে দুর্ভিক্ষ হয়, তাহলে তো কান্ট্রি ইজ নট সিকিউর, তাই না? দেশে যদি রায়ট লাগে, কান্ট্রি ইজ নট সিকিউর। সো এই জায়গাতে ইন্টারিম গভর্নমেন্টের সব পক্ষে, যেটা আমি বারবার চেষ্টা করেছিলাম বলার জন্য, যে এই সময়ে একটা পরিবর্তন আনা দরকার, যেটা আমি বলেছিলাম যে কাউন্সিল অফ মিনিস্টার্স কমিটি ওইভাবে করার জন্য, ডিফেন্স কমিটি তৈরি করে ওটার সাথে ডিফেন্সকে এবং ডিফেন্স মিনিস্ট্রিকে উজ্জীবিত করার দরকার। কারণ ইন এনি কেস একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ইটস এ সিভিলিয়ান কন্ট্রোল ওভার দি আর্ম ফোর্সেস। এটা কোনো নতুন বিষয় আমি বলছি, নতুন থিওরি নয়, ওয়ার্ল্ড ওভার। আপনি পার্শ্ববর্তী দেশে দেখছেন, জি, মানে সেটা তো বাস্তবায়ন হয় নাই, মানে আপনার সেই আমাদের দেশে বাস্তবায়ন হয়নি, এটা বাস্তবায়ন হয়নি দিয়েছিলেন, কিন্তু সেটি আসলে খুব বাস্তবায়ন হলো না। কিন্তু এটা আমি এখনো কেউ বললে আমি পরামর্শ দিতে রাজি আছি, ছোটখাটো পরামর্শ আমার, কিন্তু এটা আর্ম ফোর্সেস সবাই জানেন কিভাবে এটাকে করতে হবে। সেটি বাস্তবায়ন হয়নি। নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি, এবং এখন এখনকার সময় খুব আলোচনার বিষয় হচ্ছে সেই নিরাপত্তা উপদেষ্টা, যাকে নিয়ে বিএনপির ব্যাপক আপত্তি ছিল যে বিদেশি নাগরিক কিভাবে নিরাপত্তা উপদেষ্টা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন আক্কেলে তাকে নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন? একদম স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে, যে তিনি এই প্রশ্নগুলো তুলেছিলেন, কিন্তু এখন এসে তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। আপনারা আর কি মন্ত্রিসভার সদস্য, মানে ওই সময় ক্যাবিনেটের সদস্য হিসেবে কি এটি জানেন যে আপনাদের সহকর্মী আসলে কি কাজ করলেন যার কারণে তিনি এতটা আস্থাভাজন হয়ে উঠলেন বিএনপির? মানে আপনি তো হলেন না, বা আর বাকিরা তো অনেকেই হলেন না, কেউ হলেন না, তিনি কি করে হয়ে উঠলেন জানেন বিষয়টা? কোনো ধারণা? আই হ্যাভ নো আইডিয়া। আপনি যে বললেন আমি হলাম না, আমি অত বিজ্ঞ নই, অত পারঙ্গম নই যে আমাকে সব সময় হায়ার করতে হবে। এটা বিষয়টা তো আমি যেহেতু এটা নিয়ে কখনো আলোচনা হয়নি, বরং আই ওয়াজ লিটল সারপ্রাইজ যখন আমি দেখলাম উনি নিতে গিয়েছেন। কারণ এটা নিয়ে কানাঘুষাও আমাদের মধ্যে হয়েছে বলে আমি জানি না, আমি জানি না, হয়তো যারা আরো ক্লোজ ছিলেন তারা জানেন কিনা, আই ডোন্ট নো। বাট আই ডোন্ট নো, এটা এই জিনিসটা পড়ে কোথাও ডিসকাশনও হয়নি। হয় যদি থাকে তাহলে লিমিটেড কেউ জানতে পারবে। আচ্ছা, নট মি। আচ্ছা, আপনি একটু আরো কয়েকটা বিষয়ে কথা বলতে বলতে আসলে রয়ে গেল, ঠিক আছে, ওগুলোতে আপনি একটা কথা শুধু একটু বলি, যে আপনি বলছিলেন যে ওই একদম শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব যখন ছিলেন, তখন আপনার যে এক্সপেরিয়েন্স, আমি যেটি বলছিলাম যে নজিরবিহীন একটা
খারাপ সময়ের মধ্যে আপনি দায়িত্ব নিয়েছিলেন। আপনি বলছিলেন যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে, অন্তঃসত্ত্বা নারী ছিলেন সেখানে। এই ঘটনাগুলো যে ইনডেমনিটি দেওয়া হলো পরে, মানে তাহলে কি এই ঘটনাগুলোর বিচার হবে না? এই বিষয়ে মানে এই বিষয়টা একদম চূড়ান্ত যে এই বিষয়গুলোর বিচার করা যাবে না, মানে এই প্রশ্নটা আপনাকে করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আচ্ছা আচ্ছা, এখন অবশ্য অধ্যাদেশগুলো নিয়েও একটু প্রশ্ন উঠছে, যখন রাষ্ট্রপতি বলছেন যে তিনি আসলে অনেক কিছুই জানতেনই না, যখন যে কাজগুলো হয়েছে তিনি একরকম অবরুদ্ধই তিনি ছিলেন। এটাও কি আপনার কোনো ধারণা আছে যে এতদিন চুপ্পু রাষ্ট্রপতি চুপ্পু, তিনি এখন কিভাবে মুখ খুলছেন? অ্যাকচুয়ালি আপনাকে দেখতে হবে যে কি সিচুয়েশন ছিল ওই সময়। একটা বলেছিলাম যে লিডারলেস আপরাইজিং, কোন নেতৃত্বের নিচে কিন্তু আপরাইজিং হয়নি, কোন পলিটিক্যাল পার্টির নিচে আপরাইজিং হয়নি, কোন পলিটিক্যাল নেতার কারণে আপরাইজিং হয়নি। এটা সম্পূর্ণ একটা স্বয়ংক্রিয়, যদি আমি বলি, আচ্ছা অ্যাটলিস্ট চাক্ষুষ তাই। পিছনে কে আছে কে ছিল না, কোন 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 ফোর্স ছিল না ছিল, এগুলো অনেক কথা বলা হয়, কিন্তু ওই সময় দেখা গেছে যে এই ইয়াং জেনারেশন ছাত্ররা এরা গুলি খেয়ে মরে যাচ্ছে, তারপরেও তো মানে পিছনে যায়নি। এটা ভেবেছিল 2-4টা গুলি মারলে লোক মরে যাবে, তারপর আর কেউ আসবে না, কিন্তু সেটা হয়নি। এটা একটা আনপ্রেসিডেন্টেড আপরাইজিং ইন দ্য হোল অফ দ্য ওয়ার্ল্ড। অনেক পলিটিক্যাল পার্টি বলেছে যে আমরা এর মধ্যে নাই, আমরা এর সাথে নাই। তাহলে কারা ছিল এটা? আমি যদি ধরে নিই যে এরাই ছিল, এই ইয়াং জেনারেশন, যাদেরকে পুলিশে নিয়ে টর্চার করেছে, যাদেরকে ভাতের হোটেলে নিয়ে ভাত খাওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি, মেলা কিছু নানান ধরনের ড্রামা হয়েছে। তো তারপরে যখন একটা গভর্নমেন্ট ফর্ম হলো, গভর্নমেন্টের ফর্ম হওয়াতে একটা জিনিস ওখানে অনেক অনেক জানেন, অনেক প্রভোকেশন ছিল যে যে রাষ্ট্রপতিকে অভিশংসন করে বের করে দাও, কনস্টিটিউশনকে বাতিল করে, কনস্টিটিউশন দ্বারা নয় রেভলিউশনারি কমান্ড কাউন্সিল তৈরি করে করো। কিন্তু একটা আধুনিক দেশ আপনি এরকম ভাবে সবকিছু ফেলে দিয়ে, সংবিধান ফেলে দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, তাও আবার বাইরে এক জায়গায় আপনি জনগণের সামনে ভোট নেবেন, এটা একটা মডার্ন রাষ্ট্রের বিষয় নয়। লিডারলেস কু বা লিডারলেস আপরাইজিং অনেক দেশে হয়েছে, এবং সেই সব দেশে এইসব করতে গিয়ে একটা কেওসের মধ্যে এইসব দেশ চলে গেছে। এখন পর্যন্ত সেই কেওস থেকে বেরোতে পারেনি। আমি যদি বলি ইরাক, টিউনিসিয়া, ইজিপ্ট, এমনকি ইউরোপিয়ান কিছু, যেটা ইয়েলো রেভলিউশন যেটা আমরা বলেছি, সেখানে কিন্তু অনেক সময় লেগেছে টু সেটেল ডাউন। যার কারণ হচ্ছে যে এই ধরনের অনেক ঘটনাগুলো ঘটেছে এইভাবে। তো কনস্টিটিউশনাল ধারাবাহিকতা থাকার কারণেই আপনি একটা ইলেকশন করতে পেরেছেন। না হলে যদি কনস্টিটিউশনাল ধারাবাহিকতা না থাকে, কনস্টিটিউশন যদি না থাকে, তাহলে আপনি বলতে পারেন কিসের ইলেকশন? লোকে হাত খাড়া করবে, দ্যাট ইজ ইলেকশন। এবং একটা রাষ্ট্রপতির ধারাবাহিকতা থাকলে, এখন রাষ্ট্রপতি আজকে বলছেন তিনি 2 বছর না 1.5 বছর বন্দি চালাচ্ছিলেন। হ্যাঁ, ওনার অনেক কাজ হতে রেস্ট্রিক্টেড করা হয়েছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু উনি তো বিভিন্ন সেরিমনিতে ছিলেন, গিয়েছেন। 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, মানে অনেকগুলো যেগুলোতে যাবার কথা তার, সেগুলোতে তিনি যেতে পারেন নাই, মানে 2-1টাতে গেছেন। কিছু কিছু তো শোনেন, আমি যেটা বলেছি যে একটা আনইউজুয়াল রেভলিউশন হয়েছে, এটাকে আপনি রেভলিউশন বলেন, আপনি এটাকে আপরাইজিং বলেন, যেটাই বলেন, আপনি যেইভাবে একটা গভর্নমেন্ট কোলাপস করে। আপনি তো অন্য টেলিভিশনে যখন ছিলেন এখানে বাংলাদেশে, আপনার সাথে আপনার 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 পরিচালনায় আমরা বহুবার এইসব আলোচনা করেছি যে এই ধরনের সরকার, যে ধরনের সরকার আওয়ামী লীগের সরকার ছিল, সেই ধরনের সরকারের যখন অ্যাবনর্মাল পতন হয়, তখন সম্পূর্ণ সোসাইটি, সম্পূর্ণ স্ট্রাকচার ভেঙে যায়। এক্স্যাক্টলি বাংলাদেশে তাই হয়েছে। এই স্ট্রাকচার ভাঙার থেকে রাষ্ট্রপতিকে রাখা, আমি মনে করি এই স্ট্রাকচারটাকে ধরে রাখার একটা প্রয়াস ছিল। এখন উনি কমপ্লেন করছেন এবং একই সাথে বলছেন যে ওরা রাখলে আমি আছি।
তো মানে আমার কাছে তো ওনার কথাবার্তাই মনে হচ্ছে, যদি উনি মহামান্য রাষ্ট্রপতি আছেন, তার সম্বন্ধে আমার কাছে একটু কেমন যেন মনে হচ্ছে যে হয় উনি এই 1.5 বছর একেবারে চুপচাপ থেকে একটু হেরে ফেলেছেন, অথবা ওনাকে এই ধরনের কথা না বললে শোভনীয় হতো বলে আমি মনে করি। জি, তিনি একটা কথা বলেছেন যে তখন তার অপসারণে যে আন্দোলনটা হচ্ছিল, নানান রকম এই মঞ্চ সেই মঞ্চ, এই ঐক্য, এরকম নানান রকম সংগঠন করে, একই রকম মানুষজন নানান রকম সংগঠন করে এই অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে দিল বা বিক্ষোভ শুরু করে দিল। তিনি প্রশ্ন করছেন এত টাকা পেল কই তারা? এই প্রশ্নটা কি কখনো এসেছে যে তারা আসলে কোত্থেকে আসছে? এত টাকা কোথায় বলে তো ইনভেস্টিগেশন করতে হবে। আপনি বললেন, আমিও বলতে পারি, আরে তারা অর্গানাইজ করলো, টাকা দিল কে? টাকা দেওয়ার অভাব তো কখনো হয় না। আপনি মনে করেন যে রাজনীতিতে যারা যান, ইলেকশন করেন, আজকাল ইলেকশন তো বিনা পয়সা হয় না, সেটাও যে টাকা আসে থেকে। তো এইগুলো প্রশ্নের কোনো উত্তর নেই। যদি আপনি করতে চান, রাজনীতিবিদরা বড়লোক মানুষ আছেন, তাদের মধ্যে অনেকে তাদের চাঁদা দেন, কিন্তু এই ছাত্ররা তারা আন্দোলন করে তাদের টাকা, এখানে যে অনেক বড়লোক মানুষরা টাকা অন্য তাদের নিজস্ব কোনো উদ্দেশ্য দিচ্ছে না বা দেয়নি, আপনি আমাকে হলফ করে বলতে পারবো? জি, হয়তো দেশের মধ্যে একটা কেওস লেগে থাকলে অনেকের সুবিধা হয়, কেওস লাগানোর চেষ্টা করে, সেটা সবসময় যে বাইরের থেকে আসবে এমন তো কোনো কথা নেই। ভিতরে তো লোকজন, আমাদের দেশে অনেক লোকজন আছে যারা মনে করে যে একটা কেওটিক সিচুয়েশন থাকলে অনেকটা সুবিধা হয়। জি, কিন্তু সেটি আসলে বের করার চেষ্টা হয় নাই। আপনার বক্তব্য স্পষ্ট। রাষ্ট্রপতি সম্পর্কে একটু জেনে নিলাম যে তার আসলে ভাই বলাটা খুব শোভনীয় হচ্ছে না, সামারি করলে এরকমই আপনি বলবেন। আমার কাছে মনে হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, যিনি থাকবেন একেবারে কন্ট্রোভার্সির উপরে। এখন ওনারই কথাগুলো নিয়ে তো কন্ট্রোভার্সি হচ্ছে। এক পক্ষ বলছে, আরেক পক্ষ বলছে, 3-4 পক্ষ তো অলরেডি আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে গেছে। তো রাষ্ট্রপতিকে নিয়ে তিনি যেই হন না কেন, তিনি এই কনস্টিটিউশনালি হেড, ওনার বক্তব্য নিয়ে, এই জন্য আপনি বিদেশে সব দেশের আপনি দেখবেন যে এই সিস্টেমের রাষ্ট্রপতিরা কিন্তু সহজে কথা বলেন না, অত্যন্ত মেপে 2-1টা কথা বলেন। জি, কিন্তু তাকে যদি তার নামে সবকিছু হচ্ছে, যেটি আসলে সবসময় হয়, কিন্তু তিনি জানেন ওনাকে কি হচ্ছে, তার নামে চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আসলে তিনি যেটি লেখেন নাই বা তিনি যেটি মন্তব্যটি করেন নাই, এরকম যখন হচ্ছে তখন কি সেগুলো তিনি আসলে বলবেন না যেগুলো তার নামে হয়ে গেল? তাছাড়া যদি মানে এটা কি বলাটা অনুচিত? না, আমি অনুচিতের কথা বলছি, আমি বলছি কন্ট্রোভার্সি তৈরি করার এমন কোনো দরকার ছিল না। আর ওনাকে নিজেকে ডিফেন্ড করারও দরকার ছিল কিনা আমি জানি না, তো উনি বলতে পারবেন, কারণ এটাও তো উনি না বললেও অনেকে উপলব্ধি করেছে, অনেকে জেনেছে। এখন ওনার সম্বন্ধে তো আমি বিশেষ কিছু বলতে পারবো না। আমি একজন সিটিজেন হিসাবে মনে করি যে রাষ্ট্রপতি যেই থাকুন না কেন, তাকে সভরেন রাষ্ট্র হিসাবে তার প্রতি সে শ্রদ্ধা দেখানো উচিত। একই সাথে রাষ্ট্রপতিরও জানা উচিত যে উনি একটা কথা বললে সেটা নিয়ে অনেক বিশ্লেষণ হবে, পক্ষে বিপক্ষে, দ্যাটস নট গুড, যেটা বলছি। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ। একটু আর একটা বিষয় একটু ছোট্ট করে শুনি। আপনি ওই যে বলছিলাম আপনার একসাথে আপনি অনেক বিষয়ে এক্সপার্ট, অনেক বিষয়ে আপনার জ্ঞান এবং কাজের জায়গা। সাবেক সেনা কর্মকর্তা, এই সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সময় আপনি দেখেছেন যে আসলে বিডিআর বিদ্রোহের যে তদন্ত সেটি আওয়ামী লীগের সময় হয়েছিল, আবার সেটি এই অন্তর্বর্তী সরকারের সময়ও হলো। সেখানে এখন শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে এবং সাবেক মন্ত্রী বা আওয়ামী লীগের নেতাদেরকে বিভিন্ন জনকে আসামি করা হচ্ছে। আমি আসলে এই প্রশ্নটি করতে চাই যে আপনি কি মনে করেন, আগেও একটা তদন্ত হলো, আবার আপনাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে ছিলেন তারও নেতৃত্বে একটা তদন্ত হয়েছিল, যেটিও প্রকাশিত হয় নাই। আসলে কোনটি বিশ্বাসযোগ্য, কোনটি নয়? এইবারের যে তদন্তটা হয়েছিল সেটা তো এখনো প্রকাশিত হয়নি। গতবারে যেগুলো হয়েছিল সেগুলো বিশ্বাসযোগ্য ছিল না, কারণ অনেকগুলো সাইন অ্যান্ড সিমটম, আমি নিজে এই বাহিনীতে চাকরি করেছি প্রায় 3 বছর, এবং মোটামুটি একটা উচ্চ পজিশনে ছিলাম। আমি তখন সেক্টর কমান্ডার।
আমি এই বাহিনীকে খুব ভালো করে জানতাম, এবং আমি এদের অতীত জানি, ইতিহাস জানি, এবং এরা অত্যন্ত দক্ষ, কার্যক্ষম একটা ডিসিপ্লিন ফোর্স, অত্যন্ত ডিসিপ্লিন ফোর্স। আমি তখন ইলেকশন কমিশনে যখন এই ঘটনাটা ঘটে, আমি নিজে কিন্তু সারপ্রাইজ হয়ে গেছিলাম যে এই ধরনের ঘটনা এই ফোর্সে হতে পারে, এটা কেউ ঘূর্ণাক্ষরও চিন্তা করেন, নানাবিধ কথাবার্তা উঠে, অনেক কিছু নিয়ে গ্রিভান্সেস থাকে, যেটা ওই গ্রিভান্সেস শোনার জন্যই যে সিস্টেম অফ দরবার, যেখানে সবাই কথা বলতে পারে, সেখানে নোট নেওয়া হয়। কিন্তু প্যাটার্নটা আমি যদি কিছু 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 নিরাপত্তা সম্বন্ধে যদি পড়ি বা জানি, ওয়ার্ল্ড পলিটিক্স, জিও পলিটিক্স সম্বন্ধে জানি, জিও স্ট্র্যাটেজি সম্বন্ধে কিছুটা জানি, এক্সপার্ট বলবো না কিন্তু আমি জানি কিছু, তাতে কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে হোল থিং ইজ অর্কেস্ট্রেটেড। এটা স্বতঃস্ফূর্ত কোনো বিষয় ছিল না। অর্কেস্ট্রেটেড বাই হোমস, এনিবডি, ভিতর থেকে হতে পারে, বাইরের থেকে হতে পারে, সেটাই তো ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন তো অ্যাকচুয়ালি তাই, যে এটা কি ভিতর থেকে হয়েছে না বাইরের থেকে হয়েছে, না কেউ অর্কেস্ট্রেট করেছে, কিন্তু হোল থিং ওয়াজ অর্কেস্ট্রেটেড, এতে কোনো সন্দেহ নেই। আমি কয়েকটা জায়গায় কথা বলি, কয়েকজন অফিসারকে তারা খুঁজছিল, চিনত না, যে শুনেছি আমি জানি না ইনকোয়ারিতে সেগুলো আসবে কিনা। যেমন গুলজার, কর্নেল গুলজার অত্যন্ত মেধাবী একজন অফিসার, যিনি র্যাবে ছিলেন, এবং র্যাবে যে কার্যকরী ব্যবস্থা তারা নিয়েছিল, কর্নেল গুলজার র্যাব ইন্টেলিজেন্সের, এবং অত্যন্ত নাম করেছিল ভদ্রলোক, যে তাকে খুঁজে খুঁজে বের করে তাকে হত্যা করা হয়েছে। যারা খুঁজছিল তারা কারা? কারণ সে যদি ওই ফোর্সে থাকে, ফোর্সের লোকজন তাকে চিনবে, কিন্তু তারা কারা, যে কি, কোথায় সে, কে সে? এগুলো অনেকগুলো আমরা বাইরে থেকে যেগুলো শুনেছি, পত্রিকা দেখেছি, সেটা নিয়ে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে আমার মনে হয় যে ইট ইজ অর্কেস্ট্রেটেড, ইট হ্যাভ টু বি অর্কেস্ট্রেটেড, ইট ইজ অর্কেস্ট্রেটেড। এবং যে অ্যাকশন গুলো নেওয়া হয়েছে, দ্যাটস নট দি অ্যাকশন দ্যাট ট্রেইনড সেনাবাহিনী উড টেক। এবং প্রধানমন্ত্রী যে সময়টা কিল করলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যে সময়টা কিল করলেন, এটা এনকারেজ করেছে টু গো ফর ফার্দার অ্যাকশন। আপনি যদি, আমি ইনকোয়ারির মধ্যে ছিলাম না বা জানি না, কিন্তু আমি পত্র পত্রিকা, আমার সামরিক বাহিনীতে অনেকগুলো বছর চাকরি করা, এবং অনেক টার্মোয়েল দেখেছি বাংলাদেশে। 7 নভেম্বর আপনার মনে আছে, আপনার হয়তো অনেক ছোট ছিলেন বা মনেও নেই হয়তো আপনার, 7 নভেম্বরে যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছিল, যেটা বাংলাদেশ ওই সময় মাত্র কয়েক বছর বয়স, সেনাবাহিনী তেমন সুশৃঙ্খল, মানে সুগঠিত নয়, এবং এটা একমাত্র, আমি আমার বইতে লিখেছি, আজকে বলছি না, একমাত্র লোক যিনি ঠেকিয়েছিলেন সেটা হচ্ছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আমরা কতিপয়, বলতে গেলে 20 থেকে 21 জন ওই দিন জিয়াউর রহমানের সাথে অফিসার ছিলেন। আমার নিজস্ব গণনা 30-এর বেশি হবে না, বাকি অফিসাররা ভয়ে এদিক ওদিক চলে গেছে। এবং আমি নিজের চোখে দেখেছি তিনি কিভাবে কত সাহসে এই জিনিসটাকে মোকাবেলা করেছেন। এবং এটা দ্যাট ওয়াজ অর্কেস্ট্রেটেড উইদিন, ভিতরের থেকেই বোঝা গিয়েছিল। এবং পরবর্তী পর্যায়ে আপনি জানেন যে তাহেরের বা জেএসডির ওই সময়কার যে সম্পৃক্ততা, কাজেই তৎকালীন বিডিআর, যেটা সেনাবাহিনীও নয়, একটি ফোর্স, ছোট ফোর্স, এবং তাদের কাজও কিন্তু অন্যরকম। সেই জায়গায় অফিসারদেরকে ধরে ধরে মারা, ইট ওয়াজ ডেফিনেটলি অর্কেস্ট্রেটেড। 7 নভেম্বরে ঘটেছে, সেগুলো অনেকগুলো কারণ ছিল, কারণ দেখিয়ে দেখিয়ে তারা এগুলো করেছে, বাট এইটা অর্কেস্ট্রেশন টোটাল। কারণ সেই ঘটনা যিনি নিয়ন্ত্রণ করলেন সেটি মানে জিয়াউর রহমান, সেই সময় সাহসী তিনি ছিলেন। এই যে বিডিআর বিদ্রোহী ঘটনায় সাহসী কোনো সেনা কর্মকর্তা ছিল না যিনি এরকম ভূমিকা রাখতে পারতেন।
সেনা কর্মকর্তা সাহসী ছিল কি ছিল না আমি সেরকম দেখিনি। সেনা প্রধানের ওই সময়কার যে অ্যাকশন, দ্যাট ওয়াজ নট দি কারেক্ট অ্যাকশন। এবং প্রধানমন্ত্রী যেভাবে সময় ক্ষেপণ করেছেন, দ্যাট ওয়াজ নট অলসো কারেক্ট।